বক্ষব্যাধির যে কয়েকটি রোগ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে রোগে সবথেকে বেশি মানুষ মারা যায় তার মধ্যে অন্যতম সিওপিডি। সারা পৃথিবীতে রোগে মৃত্যুর অনেকগুলো কারণ আছে, এর ষষ্ঠ প্রধান কারণ সিওপিডি। আমরা এ নিয়ে আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় সিওপিডি, চিকিৎসা ও বাস্তবতা। অনুষ্ঠানটি সহযোগিতা করছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে দুজন স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ এসে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, একই সঙ্গে স্যার সভাপতি বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সঙ্গে আরও আছেন ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতেই সিওপিডি আমরা অনেক পরিচিত রোগের ক্ষেত্রে বহুবার শুনেছি, এটির নামের ফুল ফর্ম বা আসলে এটি বলতে আমরা কি বুঝি আরও একবার স্যারের কাছে জানতে চাই। এটার পুরো অর্থ হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা একটা ইম্পর্টেন্ট নন কমিউনিকেবল ডিজিজ এবং এটা ফুসফুসকে এবং ফুসফুস আমাদের শ্বাসনালীকে আক্রান্ত করে এবং এটা একটা ক্রনিক ডিজিজ, অনেক দিন ব্যাপী হতে থাকে এটা, এবং এটা প্রগ্রেসিভ ডিজিজ। ইভেন যে কারণগুলো আছে সেগুলো সরিয়ে নিলেও এটা আগাতে থাকে। আর পাশাপাশি সেটা শুধু লাঙের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আমাদের অন্যান্য অর্গানগুলোকেও ধরে। মাল্টি সিস্টেম ডিজিজ বেসিক্যালি। তো আমাদের দেশে সিওপিডিতে একটা বিশাল জনগোষ্ঠী আছে। এর প্রধান কারণ হচ্ছে ধূমপান, আর অধূমপায়ীদের মধ্যে হচ্ছে যারা ওই চুলাতে রান্না করে, গ্রামে গঞ্জে বায়োমাস ওয়ার্কার যারা আছে, ইটের ভাটায় যারা কাজ করে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, পলিউশনে যারা থাকে, গাড়ির ধোঁয়ার আশেপাশে যারা থাকে, এদের সিওপিডিতে আক্রান্ত হয়। এতে করে আমাদের যে রক্ত যেখানে চেঞ্জ হয়, হিমোগ্লোবিন যেখানে অক্সিজেন আমাদের চেঞ্জ হয়, সেখানে কিছুটা চেঞ্জ আসে, শ্বাসনালীতে কিছু চেঞ্জ আসে, এবং এই চেঞ্জগুলো হচ্ছে ইরিভার্সেবল। অর্থাৎ এগুলো গ্র্যাজুয়ালি স্ট্রাকচারালি শ্বাসনালীটাকে ক্ষতিগ্রস্ত করে। শুধু তাই নয়, এটা আমরা যদি ওই নক্সাস এলিমেন্ট থেকে চলেও আসি তাহলে এটা প্রগ্রেস করতেই থাকে। অর্থাৎ এই রোগটা একটা ক্রিপল করে দেয়, অর্থাৎ এক ধরনের পঙ্গু করে দেয় মানুষকে। সেই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে সবকিছু পঙ্গু করে দেয়। আপনি যেটা বললেন যে এটা ষষ্ঠ কারণ মৃত্যুর, 2030 সাল নাগাদ এভাবে চলতে থাকলে এটা কিন্তু তৃতীয় স্থানে চলে আসবে। সেই জন্য কিন্তু এত বেশি কনসার্ন সিওপিডি নিয়ে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী। ধন্যবাদ। ডাক্তার আসিফ, আপনার কাছে জানবো যে রোগটি তৃতীয় স্থান অধিকার করতে পারে, পৃথিবীর অনেক দেশ আছে যারা এই, যেহেতু এটা ধোঁয়ার সঙ্গে বা দূষণের সঙ্গে সব থেকে বেশি সম্পৃক্ত, কিন্তু আমরা তো স্যার বারবার চ্যাম্পিয়ন হচ্ছি। এই বাংলাদেশ দূষণের কারণে হচ্ছে, অ্যাডাল্টারেশনের কারণে হচ্ছে, সেটি একটু অন্যরকম কারণ, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবস্থা তো 3-এরও আগে চলে যাওয়ার কথা আর কি। মানে আসলে বাস্তবতা বাংলাদেশের কীরকম? বাংলাদেশে আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন প্রায় 15 বছর আগে একটি জরিপ পরিচালনা করি দেশব্যাপী, যেটার মধ্যে 40 ঊর্ধ্ব যারা রয়েছেন এনাদের ক্ষেত্রে কিন্তু সিওপিডি হওয়ার প্রবণতাটা বেশি, এবং এটার সঙ্গে সরাসরি ধূমপান এবং বায়োমাস ফুয়েল, লাকড়ির চুলা অথবা এগুলি যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটার একটা বিরাট প্রভাব রয়েছে। তখন আমরা পেয়েছিলাম 40 ঊর্ধ্ব যেই জনবল আছে তার মধ্যে প্রায় 20% ওনারা সিওপিডিতে ভুগছেন। আমাদের আশঙ্কা যে তারপরে তো দূষণের মাত্রা অনেক বেড়েছে। সৌভাগ্য হচ্ছে যে ধূমপানের পরিমাণটা কিছুটা কমেছে, কিছু লোক ভেপ অথবা অন্যান্য দিকে আকৃষ্ট হচ্ছেন, কিন্তু আমাদের মনে হয় যে এটা আরও বেড়ে যাবে। এবং সেই জন্য এখনই খুব জরুরি ভিত্তিতে যে বায়ু দূষণে যে চ্যাম্পিয়ন হয়েই চলেছি এবং কোনো কিছুই করা যাচ্ছে না এটার প্রতিরোধ করার ব্যাপারে, এটাকে মানে একটা জাতীয় জরুরি এমার্জেন্সি হিসাবে নেওয়া দরকার। না হলে এই সিওপিডি নন কমিউনিকেবল ডিজিজের একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। স্যার ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে আসবো। অধ্যাপক আলী হোসেন, যে আমরা দেখলাম যে একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান, উনি কিন্তু পরিবেশ নিয়ে বহু বছর আসলে কথা বলে এসছেন, কিন্তু এবার দেখা গেল যে আসলে উনি নিজেই আসলে ওই দায়িত্বের মধ্যে আসলে পড়েছেন। তিনি অনেকগুলো বিষয়ে বেশ দৌড়ঝাঁপ দিচ্ছেন। যদি পলিথিনের সঙ্গে সিওপিডি রিলেশনটা তুলনামূলকভাবে কম বা আসলে হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই পরিবেশের বায়ুর মান উন্নয়ন বা অনেক বিষয়ে কাজ করছে, এটি আমাদেরকে আসলে একটু পরিস্থিতি উন্নয়ন করতে পারে কিনা, বা এটা আসলে এই 1 বছর বা 6 মাসও আসলে আদৌ কোনো লাভ হবে কিনা? আপনি কি মনে করেন? এটা তো অবশ্যই পারে। ওনার তো মানে অনেক কন্ট্রিবিউশন, উনি কিন্তু ওনার এই যে উনি দেখিয়েছে এখান থেকে যে
চামড়ার যে ফ্যাক্টরিগুলো সরে গেছে, এটা কিন্তু ওনার ওয়ান অফ দ্য কন্ট্রিবিউশন কিন্তু। এবং উনি বরাবর এই ব্যাপারে খুবই সোচ্চার, এবং ওনাকে জীবনের ঝুঁকিও নিতে হচ্ছে ওনার পরিবারের। আমরাও আমাদের ফাউন্ডেশনের সাথে উনি বেশ জড়িত, আমরা অনেকবার ওনার সাথে আমাদের অনেকগুলো সিটিংও হয়েছে। আমরা ওনাকে বলেছি যে এটাকে যে করে নিয়ন্ত্রণে আনতে হবে, উনি খুবই চেষ্টা করে যাচ্ছেন, এটা খুবই জরুরি। আপনি যেটা বললেন যে যারা এই সিওপিডির কারণগুলোর হোতা, তারা তো অনেক বেশি ক্ষমতাবান। আচ্ছা, যেমন ইটের ভাটার মালিক, কথার কথা, হ্যাঁ, অথবা যারা 2 স্ট্রোক ইঞ্জিনের যেসব তৈরি করছে যারা আমাদের দেশে, তাই না? তারপরে ধরেন অনেকগুলো ইন্ডাস্ট্রি যেখানে প্রপারলি মানে ধোঁয়াগুলোকে যেভাবে প্ল্যানিং করে ইয়ে করা উচিত। আপনি রাস্তায় স্যার দেখেন না যে পরিবহন সেক্টর তো মানে আমরা ডাকাত বললে কম হবে স্যার, আনফিট গাড়িগুলো চলছে, আনফিট গাড়িগুলো চলছে। উনি অনেক চেষ্টা করছেন এবং উনি এখন না শুধু, উনি অনেক দিন থেকে এটার সাথে জড়িত। ওনার চেষ্টাই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ হয়েছিল, এখন আবার দেখেন একই অবস্থা হয়ে গেছে। এখন কিন্তু দেখেন যখন কোভিড ছিল তখন কিন্তু সিওপিডিও কমেছিল, তার এক্সারভেশনও কমে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে পলিউশনটা কম ছিল, মানুষ মাস্ক পরতো। কোভিড পরবর্তী পলিউশন তো অনেকাংশে দ্বিগুণ হয়ে গেছে। এখন এত বেশি আনফিট গাড়িগুলো এসে গেছে, রাস্তাঘাটে হাঁটাই দায় হয়ে গেছে। এবং সেজন্য কিন্তু যাদের অলরেডি সিওপিডি সেটা বেড়ে যাচ্ছে, যাদের অ্যাজমা আছে অ্যাজমা অ্যাটাক হচ্ছে, যাদের সিওপিডি ছিল না তাদের সিওপিডি আক্রান্ত হচ্ছে। এবং আসিফ ভাই যেটা বললেন, আমরা যে 15 বছর আগে যে সার্ভে করেছিলাম, এখন করলে দেখবো যে এটা দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। অবশ্যই। কিন্তু স্যার মানে এটার ভুক্তভোগী কি শুধু 40 ঊর্ধ্ব বা যাদের ব্যাপারে আপনারা জরিপ করেছেন, একেবারে শিশু যে আজকে জন্মগ্রহণ করলো, মানে সেও কতটা ঝুঁকিতে পড়লো? খুব ভালো প্রশ্ন, এবং অলরেডি বৈজ্ঞানিকরা এদিকে চোখ দিচ্ছেন। এখন প্রি সিওপিডি বলে একটা কথা আসছে, শুধুমাত্র ধূমপান অথবা বায়ু দূষণ না, যারা ছোটবেলায় অ্যাজমায় ভুগেন এবং পরবর্তীতে সেই সময় সঠিক চিকিৎসা ওনারা পান না। পার্থক্যটা কি? অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল, চিকিৎসার মাধ্যমে এটাকে আমি নিয়ন্ত্রণে আনতে পারি। সিওপিডিটা আর ইরিভার্সিবল, এটাকে আর আমি কোনো নিয়ন্ত্রণে আনতে তার মানে কি ওই ক্ষতিগ্রস্ত ফুসফুস আর কখনো ভালো হবে না? ভালো হবে না, জি। আচ্ছা, তো যেই শিশুর ক্ষেত্রে অ্যাজমা উপেক্ষিত হয়েছে অথবা অন্য কোনো পুষ্টিহীনতার কারণে তার ফুসফুসের সঠিক যেই গ্রোথ সেটা হয়নি, তা সেও কিন্তু সিওপিডির প্রতি ভালনারেবল। সো আমরা সেই ছোটকাল থেকেই আমাদের এটা চিন্তা করা দরকার। আমরা সৌভাগ্যের মানে সুখবর হচ্ছে যে তাদের এখন বাচ্চাদেরকে এখন নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া হয়, যেটা তাদের এরকম ধরনের মারাত্মক সংক্রমণ থেকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু বায়ু দূষণের কথাটা যেটা রয়ে গেল, এটা তো আপামর জনসাধারণই এটার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটাকে খুব জরুরি ভিত্তিতে আমাদেরকে সেটার উপরে গুরুত্ব আরোপ করা দরকার। স্যার আপনি তো আসলে অনেক জটিল, এবং যাদেরকে আসলে মানে এমন বলা হয় যে সবাই ফেল করছে, মানে অধ্যাপক আলী হোসেনের কাছে গেলে একটু ভরসা পায় মানুষ, মানে এরকম আমরা অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি। মানে একটি রোগী কত জটিল হতে পারে, বা যে হাসপাতাল পর্যন্তই আসলে আসতে পারছে না, এমনিতেই মারা যাচ্ছে, মানে এই ঘটনাগুলো কতটা জটিল যদি একটু বলেন। আসলে সিওপিডি যে কত জটিল হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। রোগী একেবারে বিছানা থেকে নামতে পারে না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে ভাত খেতে পারে না, ভাতের এক লোকমা মুখে দিলেই শ্বাসকষ্ট শুরু হয়। এটা যে কত প্যাথেটিক সে না দেখে বিশ্বাস করা যাবে না আসলে। এটা গেলো একটা পার্ট। জি, সেকেন্ড পার্ট, তার চিকিৎসার ওই ধরনের পেশেন্টের যা চিকিৎসার দরকার, তার যে পরিমাণ খরচ, এটা তার পক্ষে বহন করা একেবারেই সম্ভব না। তার হয়তো অক্সিজেন কনসেন্ট্রেটর লাগছে, তার হয়তো বাইপেপ মেশিন লাগছে, তার হুইল চেয়ার লাগতেছে, তার একজন কেয়ারটেকার লাগতেছে। এটা তো রিয়েলি ডিফিকাল্ট, এবং এটা এত বেশি করুণ যে আমরা খুব অসহায় ফিল করি যখন আমরা সিওপিডি পেশেন্ট এই স্টেজে পাই। এবং আমাদের যারা গ্রামে গঞ্জে যে গরিব চাষা থেকে শুরু করে যারা আসে আমাদের কাছে, আমরা খুবই মানে নিজেকে অসহায় ফিল করি। এই জন্য আমরা কী করবো? সে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে পারবে না, যার দাম হয়তো 80,000 টাকা, 90,000 টাকা। তাকে সবসময় ওষুধ ব্যবহার করতে হবে, যে ওষুধের প্রতিদিনের কস্টই আসবে হয়তো 1 থেকে 1,500 টাকা, সে কোত্থেকে দেবে? সুতরাং আমি মনে করি যে আমরা যদি এটাকে গোড়াই শেষ করে দিতে পারি, অর্থাৎ সিওপিডিটা না হয় সেই ব্যবস্থা করতে পারি, তাহলে তো আমরা এত আশাহত হতাম না। আমরা চিকিৎসকরা সবসময় চেষ্টা করছি, কিন্তু অন্যদিকে যারা বসে আছে এইসব নিয়ে, তাদের তো আসলে তেমন কোনো চিন্তা ভাবনা নাই, এবং তারা কাউকে ভয়ও পায় না। আমি একটি ইটের ভাটায় গিয়েছিলাম কিছু চিকিৎসক বা একটি হাসপাতালের মালিকদের অনুরোধে, কিছুদিন বন্ধ করার পরে ওনারা আবার ওই একই আগের জায়গায় চলে এসছেন আর কি। এটার মেইন কারণ হচ্ছে যে আমাদের দেশে আইন আছে, আইনের ইমপ্লিমেন্টেশন, সেটাই কিন্তু প্রধান, অন্য কোনো কারণ না। বটে। ডাক্তার আসিফ, আপনার কাছে জানবো যে আমরা যেমন
কিডনি প্রতিস্থাপনের কথা শুনি, এমনকি হার্ট প্রতিস্থাপনের কথা আমরা শুনছি। ফুসফুসের ক্ষেত্রে আসলে এরকম কতদূর কি করা যায় বা কি লাং আছে? ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, পৃথিবীব্যাপী কার্যক্রম চলছে, এমনকি পার্শ্ববর্তী দেশেও আছে, এবং আমরা আমাদের দেশে তো এখনো হয়নি। আমাদের দেশে হয়নি, কিন্তু আপনি শুনে আনন্দিত হবেন যে আগামী যে পালমোকন আমরা যে ফেব্রুয়ারি মাসে করব লাং ফাউন্ডেশন, সেখানে কিন্তু আমরা বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা এই যে এনআইভি সিওপিডি রোগীর শেষ অবস্থায় কিভাবে তাকে বাসায় আমরা আরও সহজে চিকিৎসা দিতে পারি, এটা শ্রীলঙ্কায় একটা পাইলট প্রজেক্ট হয়েছে, ওটার যে মূল গবেষক উনি আসছেন, এবং আমরা লাং ট্রান্সপ্লান্টেশনের দিকেও তাকাবো। তো লাং ট্রান্সপ্লান্টেশনটা মেইনলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেটা আছে সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সিওপিডি ক্ষেত্রে খুব একটা এখনো ইউজ হচ্ছে না, তবে সার্জারির একটা রোল আছে। আমরা মূল কথা সিওপিডিতে ফুসফুসটা বড় হয়ে যায়, সে বাতাস নিতেও তার অসুবিধা, মূলত বের করতে তার অসুবিধা, বেলুনের মতন সে ফুলে যায়। তো ওই যে অকেজো অংশটা আছে, এটাকে যদি একটা সার্জারি করে আমরা সরিয়ে ফেলতে পারি, লাং ভলিউম রিডাকশন সার্জারি, সেটার মাধ্যমে কিন্তু রোগীদেরকে আমরা অনেক ভালো কোয়ালিটি অফ লাইফ দিতে পারি। মূল কথা হচ্ছে যে প্রিভেনশন, আর যে নতুন যে টেকনিকগুলি আসছে, আপনি কিছুক্ষণ মানে আমাদেরকে দরকার যে সেই জিনিসগুলোকে যাতে সহজে মানুষের জন্য, মানে লাং ভলিউম রিডাকশন সার্জারির জন্য দেশের বাইরে যেতে হবে তা নয়, আমাদের জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, অন্যান্য যেখানে থোরাসিক সার্জনরা রয়েছেন, ওনাদের জন্য যে ভ্যাটস, যে ইকুইপমেন্টটা দরকার, সেটা আমাদেরকে তাদের হাতে তুলে ধরতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আলী হোসেন, আপনার কাছে জানবো যে টিবি হাসপাতাল অনেকগুলো বাংলাদেশে আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যেমন খুব গর্ব করি, বিগত সময়ে আসলে আমরা অনেক এরকম গর্ব কথা শুনেছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক আসলে ভালো আর কি। যেমন আমাদের কমিউনিটি লেভেলে আসলে অনেক হাসপাতাল আছে। একই ক্ষেত্রে আমরা টিবি হাসপাতাল অনেক জেলাতে, আমরা প্রায় 32টা জেলাতে এখন টিবির পক্ষ থেকে গেছি, দেখছি যে পাশেই পাই। কিন্তু সিওপিডি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা কতটা সক্ষম বা কতদূর কাজ করতে পারছে? আসলে আমাদের দেশে তো অনেকগুলো বক্ষব্যাধি ক্লিনিক আছে বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু কাজ করাটা খুব কঠিন কিছু না। কিন্তু সিওপিডি তো আসলে টার্সিয়ারি লেভেল কেয়ার আসার কথা না। সিওপিডি তো ওই প্রাইমারি লেভেলেই চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু সেখানে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ থাকতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, পাশাপাশি তাকে কাজ করার জন্য যে পরিবেশ সেটা তৈরি করে দিতে হবে, তাহলে তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। জি। সেকেন্ড হচ্ছে যে পেশেন্টকে অ্যাওয়ার করতে হবে, মানে কমিউনিটি লেভেলে কিছু কাজ করতে হবে, মিডিয়াকে সোচ্চার হতে হবে যে সিওপিডি যাতে না হয়, কী করলে সিওপিডি, এই জিনিসগুলো তো মানুষ জানতে হবে। একজন যে সিগারেট খাচ্ছে সে তো জানে না যে সিওপিডি হবে, সে ডাক্তার কাছে আসার পরে সে জানছে তার সিওপিডি। সুতরাং আমি মনে করি যে চিকিৎসা দেওয়ার জন্য টার্সিয়ারি লেভেল আসার কোনো প্রয়োজন নেই, এটা প্রাইমারি লেভেলেই সম্ভব। কিন্তু যেটা নিডেড সেটা হচ্ছে সরকারকে সচেতন হতে হবে এবং পাবলিককে সচেতনতা উদ্বুদ্ধ করতে হবে, এবং সেটা করবে কারা? সেটা করবে আপনারা এটার জন্য না। কিন্তু স্যার ওই সেন্টারগুলোতে আসলে কি প্রয়োজন? ওই সেন্টারগুলোতে যেটা প্রয়োজন হচ্ছে একটা স্পাইরোমিটার প্রয়োজন, একটা নন ইনভেসিভ ভেন্টিলেটর যেগুলোকে আমরা বলি সেটা প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে ইনভেসিভ ভেন্টিলেটর লাগে, একটা আর্টেরিয়াল ব্লাড টেস্ট করার জন্য একটা মেশিন দরকার আছে, সেটা দরকার প্রয়োজন। খুব বেশি কিছু প্রয়োজন নেই, এবং এগুলো যদি আমরা হিসাব করে থাকি কিন্তু নাই স্যার, এগুলো একেবারেই নাই। ও তাহলে স্যার ওই সেন্টার থেকে আসলে এক্স্যাক্টলি, তো এগুলো তো কত হয়তো ম্যাক্সিমাম 1 কোটি টাকা লাগতে পারে, এর চেয়ে বেশি তো দরকার নেই। এরকম সেন্টার কতগুলো আছে স্যার? এরকম কোনো পয়সা? 33টা সেন্টার আছে, 33 সেন্টার আছে বাংলাদেশে। তো এই 33টা সেন্টার 33 কোটি টাকা দিয়ে যত মানুষকে বাঁচিয়ে দেবে বা তাদের জটিলতা হলে যে পরিমাণ টাকার ভলিউম আসলে বাড়ছে, এটা তো রাষ্ট্রই আসলে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যার আসবো, ডাক্তার আসিফ আপনার কাছে জানবো যে নন কমিউনিকেবল ডিজিজ এটি অনেক গুরুত্ব পেয়েছে। আপনি জানেন যে আমাদের সাবেক মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন অনেক কাজ করেছেন এখানে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বা উচ্চ রক্তচাপের ওষুধ দেবার ক্ষেত্রে তার অনেক ভূমিকা আছে আর কি স্যারের। কিন্তু আমি জানতে চাই যে সিওপিডিও যেহেতু এরকম রোগে মৃত্যুর অনেক বড় কারণ, সেখানে সিওপিডির ক্ষেত্রে এই মেশিন কেনা বলি বা ওষুধ দেয়া বলি বা হাসপাতালে আসলে রোগীরা যেন ভালো ফ্যাসিলিটিস পায়, এটি গুরুত্ব কতটা পেয়েছে? সত্যি কথা বলতে এনসিডি কর্নার্স যেগুলি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনি যা বললেন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার,
এবং হার্ট রিলেটেড ব্যাপারগুলি গুরুত্ব পেয়েছে। আমাদের যে ফুসফুসের সংক্রান্ত যে দুটা এনসিডি আছে, অ্যাজমা আর সিওপিডি, সেটা তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে। তো সেটারই ব্যাপারে যেটা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, যে এই যে বক্ষব্যাধি হাসপাতালগুলি, বক্ষব্যাধি ক্লিনিক রয়েছে যেখানে ভর্তির ব্যবস্থা নেই, এছাড়াও 4টা বড় প্রায় 200 বেডের হাসপাতাল রয়েছে বিভাগীয় সদরে, এবং 10টা রয়েছে আপনার জেলা সদরে 10 শয্যা বিশিষ্ট। এগুলোকে কাজে লাগিয়ে আমরা, যেহেতু আমাদের কিছু বিশেষ সাপোর্ট লাগে, আমাদের নেবুলাইজার মেশিন লাগে, আমাদের বাইপ্যাপ মেশিন লাগে, কিছু টেকনিক্যাল ইনপুটস আমাদের দরকার, সেগুলোকে মানে বক্ষব্যাধি স্পেসিফিক এনসিডি-কে দিয়ে আমরা যদি একিউপ করি, আমাদের জনবল আছে কিন্তু। এই যে বক্ষব্যাধি ইনস্টিটিউটে কত বক্ষব্যাধি বিশেষজ্ঞ, প্রায় 800-1000 বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ওনারা পদায়ন করে আছেন। এই জিনিসটাকে কাজে লাগালে মনে হয় এটা একটা ইতিবাচক পদক্ষেপ পড়বে, প্রভাব পড়বে। আমি এই প্রশ্নের আরো একটু এক্সটেনশন স্যারের কাছে জানতে চাই যে আসলে সরকার এই সেন্টারগুলোকে ঘিরে, এই যে আমি বললাম যে বিভাগীয় পর্যায়ে আছে, আরো 10টা সেন্টার আছে এবং আরো 33টা আপনি যেটা বললেন, মানে সব তো আমাদের আছেই, মানে এটির ব্যাপারে আলাদা করে বাজেট বরাদ্দ বা এটিকে আরো গুরুত্ব দেওয়ার জন্য আসলে কি করা যায় এখন? বক্ষব্যাধি আমাদের যে প্রতিষ্ঠান, টার্সিয়ারি প্রতিষ্ঠান আছে, বক্ষব্যাধি হসপিটাল ন্যাশনাল যেটা আছে, এখানে আলোচনা করলে কিন্তু সমাধান হয়ে যায়, খুব বেশি দূরে যেতে হয় না। এখানে এসে যদি কেউ এসে বসে যে আমাদের যে বাকি সেন্টারগুলোকে কীভাবে ওয়েল ইকুইপ করা যায়, এখান থেকে সাজেশন নিয়ে এটা করা যায়। এটা খুব কঠিন কাজও না আর বড় বাজেটেরও ব্যাপার না, এটা শুধু মাত্র ইনিশিয়েশনের অভাব, আর কিছু না। এবং সেই ইনিশিয়েশন তো নিতে হবে উপর থেকে। আমি হয়তো একটা প্রপোজাল দিলাম যে বক্ষব্যাধি হাসপাতালে প্রপোজাল দিলে এগুলোকে আমরা কনভার্ট করতে চাই, স্মুথলি সে রান করে, খুব সহজ। কারণ এই প্রপোজাল দেখবেন যে হয়তো ফাইলেই পড়ে আছে, এটার উপর উঠলোই না, সুতরাং সেটা তো হচ্ছে না। সুতরাং আপনি যেটা বলতেছেন সিম্পল সদিচ্ছার অভাব, আর কিছু না। ধন্যবাদ ডাক্তার আসিফ। আপনার কাছে জানবো যে আমরা একটু লক্ষণগুলো আবারও রোগীদেরকে নতুন করে আবারও জানিয়ে দিতে চাই যে আসলে কোন লক্ষণগুলো হলে তিনি জানতে পারবেন যে তার সিওপিডি হয়েছে। প্রথমত হচ্ছে যে শ্বাসকষ্ট। তো এখানে হচ্ছে যে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট থাকবে এবং সেটা আস্তে আস্তে বাড়বে, এক। আরেকটা হয় যে খুব কাশি হয়, যেটাতে প্রোডাক্টিভ কফ বের হয়। তো আমাদের দেশে একটা বড় কারণ হচ্ছে এটার যক্ষ্মা। তো যদি কফ পরীক্ষা করে প্রমাণিত হয় যে এটা যক্ষ্মা নয়, তাহলে তো আমাদেরকে সিওপিডির কথা চিন্তা করতে হবে। তৃতীয় হচ্ছে যে অবসাদ, মানে উনি খুব টায়ার্ড হয়ে যান, কোনো কাজ করতে পারেন না। শ্বাসকষ্টটা এত ক্রনিক লেভেলে থাকে যে, যেটা আলোচনা হচ্ছিল, যে ওনার স্বাভাবিক কার্যক্রম, উনি বাজারে যাওয়া, উনি অফিস করা, এমনকি মুরব্বীদের ক্ষেত্রে গিয়ে মসজিদে নামাজ পড়া, এইটুকু পর্যন্ত খুব একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। স্যার আরেকটু জানতে চাই যে ফুসফুসের আরেকটি যে জটিল রোগ আছে ARDS, জি, মানে এটির সঙ্গে সিওপিডির তো কোনো রিলেশন নাই না, দুটো শব্দ এখানে। হ্যাঁ, ARDS অ্যাকিউট, খুব সাডেনলি হয় এবং কিছু সীমিত কারণে হয়ে থাকে, কিন্তু সিওপিডি সাধারণ জনগণের মধ্যে আছে। এবং আমাদের দেশে যা যে হেলথ সিকিং বিহেভিয়ার, সাধারণত অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ওনারা এটাকে ইগনোর করেন, ওনারা এটাকে গুরুত্ব দেন না। অথবা যে স্মোকার্স কফ বলি, যে সিগারেট খেলে তো কাশি হবে, কিন্তু এই স্মোকার্স কফই একসময় কাল হয়ে দাঁড়ায় সিওপিডি আকার হিসেবে যখন সে প্রকাশ পায়। কোভিডের সময় এটির আসলে প্রবণতা কি অনেক বেশি ছিল কিনা? কম ছিল। তার কারণ হচ্ছে বায়ু দূষণ কম ছিল। আচ্ছা, মানুষ মাস্ক পরতো, অনেকে সিগারেট খেত না অর্থনৈতিক কারণে, সেই জন্য কম ছিল কোভিডের সময়। কোভিড পরবর্তী বেড়ে গেছে অনেক। আচ্ছা, এই কোভিড পরবর্তী বাড়ার কারণও কি সেই দূষণই কিনা? এক্স্যাক্টলি, দূষণ একটা অন্যতম কারণ, পাশে স্মোকিং, সেটা একটা কারণ। স্যার আমি যদি ওভারঅলই বলি যে সিওপিডির ক্ষেত্রে এই দূষণ এবং এই ধূমপান, এই কারণগুলো ছাড়া অন্য কি কি ফ্যাক্টর আসলে আছে? অন্য ফ্যাক্টর যেগুলো হচ্ছে জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর আছে কিনা? জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর? হ্যাঁ, জেনেটিক একটা ফ্যাক্টর আছে। একটা আমরা সিওপিডি একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। জি, জেনেটিক প্রিডিসপোজিশন, এনভায়রনমেন্টাল, দুটো মিলে এটাকে এক্সপ্রেস করে। এখন আমি হয়তো জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকতে পারি, কিন্তু আমার এনভায়রনমেন্ট ইজ ভেরি ক্লিন, আমি সাফার করব না। আমি জেনেটিক্যালি প্রিডিসপোজ না, এনভায়রনমেন্ট কন্টামিনেটেড, আমি সাফার করব। এটা হচ্ছে আচ্ছা, এটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। সুতরাং জেনেটিক ডিসপোজিশন আমাদের তো বেশিরভাগ ডিজিজ জেনেটিক্যালি ডিটারমাইন্ড, কোনোটা হয়তো ডোমিনেন্ট, কোনোটা রিসিসিভ, কিন্তু সবাই তো সাফার করছে না। তার কারণটা হচ্ছে সে ওই পরিবেশে যাচ্ছে না, দেখে সাফার করছে না। সুতরাং জেনেটিক প্রিডিসপোজিশন ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। মেইন ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড স্মোকিং। ধন্যবাদ। আমি ডাক্তার আসিফ আপনার কাছে জানতে চাই যে সিওপিডির ক্ষেত্রে দূষণ যেহেতু একটি অনেক বড় একটি কারণ,
মানে এই শহরে যারা চলাফেরা করছে, ছোট বড় বা একজন রিক্সা চালক, মানে সে কিভাবে নিজেকে একটু হলেও সেভ করতে পারে? সেভ করার পথটা আসলে কি? শুধু মাস্ক পরলেই কি হবে, বা অন্য কি করবে, বা যেই বাসাতে সে থাকছে সেখানেও এয়ার পিউরিফায়ার বা মানে পথগুলো আসলে কত রকম হতে পারে প্রতিরোধের ক্ষেত্রে? প্রতিরোধের ক্ষেত্রে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে উনি নিজে ধূমপান করবেন না এবং অন্যকে ধূমপান থেকে প্রভাবিত করবেন, মানে পরোক্ষ ধূমপানে যাতে না ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে দূষিত পরিবেশ হলেও আমরা এনকারেজ করি এক্সারসাইজ। আমি যদি আমার ফুসফুসকে সচল রাখি, তাহলে খুব সিম্পল লজিক, যেই দূষিত পদার্থ গিয়ে লাংসে ডিপোজিট হয়ে যেত, সেটাকে যদি আমি ব্রিদিং এক্সারসাইজ করি, সে ওইভাবে আমার লাংসের ভিতরে ঢুকে এক্সারসাইজ দূষণ প্রতিরোধীও, মানে লাংকে সুস্থ রাখে ডেফিনেটলি। আচ্ছা। আর তৃতীয় হচ্ছে যে যেটা বলছিলাম, যে কোনো ধরনের সিমটমস যদি দেখা দেয়, ধরুন কাশি অতিরিক্ত হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এ ব্যাপারে উনি যাতে, এই যে এখন স্পাইরোমেট্রি একটা পরীক্ষা আছে, এবার ওয়ার্ল্ড সিওপিডি এর প্রতিপাদ্যই ছিল নো ইয়োর লাং ফাংশন, আপনার ফুসফুস কোন লেভেলে কাজ করছে এটা টেস্ট করেন। আমরা ঠিক যেভাবে ডায়াবেটিস টেস্ট করি, ব্লাড প্রেশার মাপি, আপনি লাং ফাংশনও আপনি মেশিনের মাধ্যমে মেপে বুঝতে পারেন যে আপনার অজান্তে কারোর কোনো লাং ফাংশনটা অনেকখানি কমে গেল কিনা। সেটা একটা ডেঞ্জার সিগন্যাল, সেটা একটা ডেঞ্জার সিগন্যাল যে তার সিওপিডি আক্রান্ত হচ্ছে। যদি সে জেনেটিক্যালি এক্সপোজ হয়, তার অজান্তে কোনো সমস্যা থাকে। সো বেসিক্যালি আমার লাংসটাকে ভালো আছে কিনা ভালো রাখার চেষ্টা, আর খারাপ হয়ে গেল কিনা সেই ব্যাপারে সচেতন থাকা দরকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আলী হোসেন, আমরা একটু চিকিৎসার প্রসঙ্গে পর্যায়ক্রমে আসলে আসতে চাই, যে সিওপিডি যার আসলে হয়ে গেল বা প্রাথমিক পর্যায়ে যিনি আছেন, মানে কার কেমন চিকিৎসা সেবা আসলে করতে হয়, বা কখন আমার সার্জারি পর্যন্ত যাওয়ার প্রয়োজন আছে? সিওপিডির তো অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ, তো আর্লি স্টেজে স্মোকিং প্রিভেন্ট করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আচ্ছা, খুবই আর্লি স্টেজে। এর পরবর্তী স্টেজগুলোতে ওষুধ আছে, সেই ওষুধগুলো প্রিভেন্টিভ ওষুধ আছে কিছু, অ্যান্টি ইনফ্লেমেটরি আছে কিছু, ব্রঙ্কোডাইলেটর আছে কিছু। এই কম্বিনেশন ওষুধগুলো নিলে স্মোকিং প্রিভেন্ট করলে রোগীর পক্ষে ভালো থাকা সম্ভব। মানে স্মোকিং তাকে প্রিভেন্ট করতেই হবে একেবারেই, এটা একদম পূর্ব শর্ত। জি। আর পাশাপাশি কিছু খাদ্যাভ্যাস আছে, আসিফ ভাই বললেন যে ব্যায়ামের কথা, ফুসফুসে ব্যায়াম করতে হবে। আর লেট স্টেজের যে পেশেন্টগুলো আছে, এদের আসলে খুবই ডিফিকাল্ট চিকিৎসা করা। এদেরকে যে রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে হচ্ছে বাইপেপ মেশিন লাগে কারো কারো, অক্সিজেন লাগে কারো কারো। এবং আমি বিদেশে দেখেছি যে তারা পিঠে অক্সিজেন নিয়ে অফিস করছে, সিওপিডি পেশেন্ট হুইল চেয়ারে করে অফিস করছে। সুতরাং এটা খুবই কষ্টদায়ক। এবং আমি মনে করি যে আমাদের দেশে সিওপিডি গোড়াতেই বন্ধ করতে হবে, তার কারণ আমাদের তো অত অর্থনৈতিক সচ্ছল না আমরা। সুতরাং আমি মনে করি যে আমাদের স্মোকিং বন্ধ করা খুবই জরুরি। সিগারেটের উপর ট্যাক্স আরও বেশি বাড়িয়ে দেওয়া উচিত। শুধু তাই নয়, আমি মনে করি যে দেখেন, সিগারেট থেকে গভর্নমেন্ট যে রাজস্ব পায়, তার থেকে হাজারো গুণ বেশি পেশেন্ট খরচ করে। কিন্তু টোটাল সিওপিডি পেশেন্টের যেই পরিমাণ খরচ করে পার্সোনাল পকেট থেকে, তার রাজস্ব তো সেটা কিছুই না, কিন্তু আসলে অনেক বেশি অ্যামাউন্ট খরচ করে। আমি তো মনে করি যে সরকারের উচিত একেবারে সিগারেট বন্ধই করে দেওয়া উচিত। বন্ধ করতে না পারলে এত বেশি ট্যাক্স করা উচিত যাতে করে মানুষ সিগারেট না খায়। কারণ দেখবেন যে তাতে করে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা কমে যাবে। আপনি যদি যান ঢাকা মেডিকেল কলেজ বলেন, যে কোনো মেডিকেল কলেজ বলেন, সেখানে 30% পেশেন্টেই কিন্তু সিওপিডির, বিশেষ করে এই শীতকালে এসে ভর্তি হচ্ছে। সুতরাং এদের পিছনে অনেক খরচ আছে। কিন্তু সুতরাং আমি মনে করি যে সরকারকে এগিয়ে আসতে হবে এই সেক্টরে, বিশেষ করে সিগারেটের উপর ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। তাতে করে কিন্তু মানুষের পকেট থেকে পয়সা অনেক কম খরচ হবে, মানুষ ফাইন্যান্সিয়ালি ডিপ্রাইভ হবে না। কিন্তু স্যার, মানে একটি পজিটিভ প্রচারণা আবার উল্টো, মানে ধূমপানের দিক থেকে ভ্যাপিং বা ই সিগারেট বলে বলে যে আসলে এটাকে নর্মালাইজ করা হচ্ছে, এটা কি বিষয়টা নর্মাল কিনা? এটা কোনোভাবেই নর্মাল না। আমি তো মনে করি যে এটার জন্য আমাদের মিডিয়াকে সক্রিয় হতে হবে। জি, মিডিয়ার একটা বিশাল রোল আছে। আপনি দেখবেন মিডিয়া যেসব কথা বলে জনগণ সেটা বেশি গ্রহণ করে, চিকিৎসক বললে কম গ্রহণ করে। বলে চিকিৎসক তো বলতেই পারে, অন্যকে বললে মনে করেন একটা উদ্দেশ্য আছে, কিন্তু মিডিয়া যখন বলে খুব বেশি। আমি তো মনে করি যে মিডিয়াতে প্রত্যেকটা খবরের আগে, প্রত্যেকটা পিক আওয়ারগুলোতে এই ধূমপান সম্পর্কে যদি প্রচার করা হয়, ডেফিনেটলি আমাদের দেশের লোক সিগারেট খাবে না। কে চায় তার শরীরটাকে খারাপ করতে?
কেউ তো ফাইন্যান্সিয়ালি কেউ ডিপেন্ড হতেও চায় না। তা এই মিডিয়ার যে বিশাল রোল আছে, এটা যদি আপনারা মিডিয়াতে যারা আছেন আপনি যদি উঠিয়ে ধরেন, তাহলে আমি মনে করি যে সিওপিডির সংখ্যা অবশ্যই কমে যাবে। ধন্যবাদ। আমি স্যারের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সব জায়গাতে তো আসলে বক্ষব্যাধি বিশেষজ্ঞ আসলে নেই বা আসলে পাওয়া আসলে কঠিন। সেক্ষেত্রে অন্যান্য যারা আছে, বিশেষ করে মেডিসিনের কাছে যাচ্ছে বা হাতের নাগালে যাদেরকে পাচ্ছে, তাদের সাথে কি আসলে লাং ফাউন্ডেশনের বা কোনো ধরনের কোনো ওরিয়েন্টেশন হয় কিনা, মানে এই রোগীগুলোকে বের করার ক্ষেত্রে, বা তারা প্রাইমারি টেকনিক্সগুলো আসলে জানেন কিনা? আমরা নিঃসন্দেহে এই ব্যাপারে কাজ করে আসছি। আমরা যেই সিএমইগুলি করি, বলছিলাম যে আমাদের টার্গেটই থাকে যে প্রত্যন্ত অঞ্চলে আমরা সেমিনারগুলি করব, সঙ্গে কিন্তু আমরা কর্মশালা রাখি। কর্মশালাগুলিতে ওই যে স্পাইরোমেট্রি একটা পরীক্ষা, ফুসফুসে যে ফাংশনটা করার যে মেশিনটা, ছোট্ট একটা মেশিন, সেটার মাধ্যমে ফুসফুসটা কি পর্যায়ে কাজ করছে, তার কার্যক্ষমতা কতখানি এফেক্টেড হয়েছে, এটাকে স্পাইরোমেট্রির মাধ্যমে নির্ধারণ করা যায়। তো আমরা হাতে নাতে সকল ধরনের চিকিৎসকের জন্য এই কর্মশালাগুলি আয়োজন করি। ধরুন যে যদি 70% বক্ষব্যাধি বিশেষজ্ঞ, 30% কিন্তু মেডিসিনের অন্যান্য অ্যালাইড সাবজেক্টসের লোকজনরা আসে। তো আমি বলবো যে ওই যে সরকারিভাবে এনসিডি কর্নার এবং ব্যক্তিগতভাবে চিকিৎসকদের আগ্রহ রয়েছে এই স্পাইরোমেট্রি সম্বন্ধে বুঝার, মানে শেখার জন্য, এবং সেটাকে লাং ফাউন্ডেশন একটি রুটিন কার্যক্রমে পরিণত করেছে। ধন্যবাদ। অধ্যাপক আলী হোসেন, আপনার কাছে জানবো যে এই সিওপিডিকে ঘিরে এখন পর্যন্ত লাং ফাউন্ডেশন আসলে কত ধরনের কাজ করেছে বা কি কি আসলে করে, মানে বছরব্যাপীও আসলে কি করছেন? আমরা যেটা করি, আসিফ ভাই যেটা বললেন, আমরা ওয়ার্কশপ করি, স্পাইরোমেট্রি ওয়ার্কশপ করি, আমরা সিএমই করি, আমরা একটা রেডিওলজি ওয়ার্কশপ করি যেটা অনলাইনেও করা যায়, অ্যাটেন্ড করে অনেকে, যে কিভাবে এক্সরে দেখে সিওপিডিটাকে শনাক্ত করতে পারবে রোগী যদি কাছে না আসে। আমরা সিওপিডি রিলেটেড যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে কীভাবে বুঝবে তার সিওপিডিটা খুব খারাপ পর্যায়ে আছে। এছাড়া আমরা যে সিওপিডিতে বাইপেক মেশিনের যে ব্যবহার, এটা কখন করবে পেশেন্ট, সিওপিডিতে যে পেশেন্ট যে অক্সিজেন নেবে, যেটাকে আমরা বলি লং টার্ম অক্সিজেন থেরাপি যেটা বলি আমরা, সেটা পেশেন্ট কখন নেবে, কিভাবে নেবে, এগুলো সম্পর্কে আমরা একেবারে হাতে কলমে উপজেলা লেভেলে গিয়ে আমরা ফাউন্ডেশন থেকে আমাদের মেম্বাররা আমরা নিজেরা গিয়ে শিখিয়ে দিয়ে আসি, যাতে করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যা চিকিৎসক আছে ওনারা যাতে সিওপিডি আইডেন্টিফাই করতে পারে এবং সিওপিডির সঠিক চিকিৎসা প্রয়োগ করতে পারে। একটা জিনিস হচ্ছে যে সিওপিডিতে ইনহেলার ব্যবহার হয়, কিন্তু সেটা কোন ইনহেলার ব্যবহার করতে হবে সেটা তো জানতে হবে। আচ্ছা, অ্যাজমাতে ইনহেলার ব্যবহার আর সিওপিডিতে ইনহেলার ব্যবহার একটু আলাদা, কিন্তু এটা ডিফারেন্ট টাইপের। তো চিকিৎসক যদি না জানে সিওপিডিতে কোন ইনহেলার দিবে, সে হয়তো অ্যাজমা ইনহেলার দিলে রোগী আরাম পায় না, বলে আমি তো আরাম পাচ্ছি না, সে ইউজ করতে চায় না। তা আমরা যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছি, আমরা কিন্তু এ বিষয়ে খুবই সজাগ। আমরা নিজেরা গিয়ে যেই প্রোগ্রামগুলো করি সেখানে আমরা বলে দিই যে সিওপিডিতে এই কম্বিনেশন ইনহেলার হচ্ছে ইফেক্টিভ, আর অ্যাজমাতে এই কম্বিনেশন ইফেক্টিভ। আমাদের ডাক্তাররা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে শিখে যায় এবং তারা কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ। আমি আরও একটা প্রশ্ন আসলে আমার মাথায় এলো, ডাক্তার আসিফ আপনার কাছে জানবো যে চিকিৎসক পর্যন্ত আসার কথা, মানে তো অনেক পরের কথা, আমাদের তো ওষুধের যে দোকান, আমরা ফার্মাসি বললে আসলে বলা উচিতই না, আসলে নয়, মানে এই যে এখানে যে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে অ্যাজমার ক্ষেত্রে বা সিওপিডির ক্ষেত্রে, সেক্ষেত্রে যখনই তার শ্বাসকষ্ট হচ্ছে উনি তো সরাসরি একটা ওষুধের দোকানে চলে যাচ্ছেন, সেখানে কি ধরনের অপচিকিৎসার শিকার হচ্ছেন সিওপিডির? সেখানে অপচিকিৎসার শিকার হচ্ছেন প্রথমত যেটা আমার মনে আসছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। আচ্ছা, কাশিংয়ে যাচ্ছেন, একটা অ্যান্টিবায়োটিক নিয়ে চলে আসছেন। আজকে আমরা জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা বড় আকার ধারণ করছে, এক। দ্বিতীয়ত হচ্ছে স্টেরয়েডের অপব্যবহার। স্টেরয়েড মারাত্মক, আমরা নিশ্চয়ই জানেন, আগেকার সেই শশার বিচির মতন ডেল্টাসন, কত রোগীর জীবন চলে গেছে, রোগীরা মোটা হয়ে গেছেন, বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে, ডায়াবেটিস ইত্যাদি। এটা সেকেন্ড, মানে কুইক ফিক্স। এবং সেই অপচিকিৎসার মধ্যে আমার মাথায় যেটা আসছে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অপপ্রয়োগ, দুই হচ্ছে স্টেরয়েড ট্যাবলেটের অপপ্রয়োগ, 3 নম্বর হচ্ছে যেটা ইনহেলারের যেহেতু দাম বেশি, অন্য ট্যাবলেট যেগুলি দেওয়া হচ্ছে, যেগুলি একটা সাময়িকভাবে জিনিসটাকে দমিয়ে রাখছে, কিন্তু সঠিক চিকিৎসার দিকে যাচ্ছে না। তো 3টা আমি এখানে রিস্ক দেখছি যে ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার একটা সিওপিডি রোগী ঝুঁকিতে পড়ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
অধ্যাপক আলী হোসেন, আপনার কাছে জানবো যে এই রোগীদের আসলে পর্যায়ক্রমিক অবস্থাটা আসলে কি হয়, কোনো সময় কি আসলে অ্যাকিউট পর্যায়ে আসলে চলে যায় কিনা, তখন আসলে কি করণীয়? হ্যাঁ, এদের একর পর্যায়ে চলে যায়, যেটাকে আমরা বলি এক্সারবেশন অফ সিওপিডি, যেটা ইউজুয়ালি আমাদের দেশে শীতকালেই হয় এবং আবহাওয়া চেঞ্জের সাথে হয়। এর সাথে দুটো জিনিস জড়িত হয়, একটা হচ্ছে ফ্লু আর একটা হচ্ছে নিউমোনিয়া। এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ সিওপিডি এক্সারবেশনের জন্য, এবং এটা কিন্তু অনেক সময় ঝুঁকিপূর্ণ, জীবনের জন্য ঝুঁকিস্বরূপ হয়ে যায়। পেশেন্টকে আইসিইউতে যেতে হয়, কোনো পেশেন্টকে লাইফ সাপোর্টে যেতে হয়। সুতরাং এটা খুবই, এবং এরপরে যে লাংয়ের যে ফাংশনটা সেটা আগের অবস্থায় ফিরে যায় না, লাং ফাংশনটা কমে যায়। আচ্ছা, এটা খুবই ক্ষতিকর একটা দিক। সুতরাং আমরা আমাদের পেশেন্টকে অ্যাকিউট এক্সারবেশন না হওয়ার জন্য সবসময় চেষ্টা করি, যার জন্য আমরা আমাদের সব সিওপিডি পেশেন্টকে ভ্যাকসিন দিতে বলি। প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দিবে সে, এবং নিউমোনিয়া ভ্যাকসিন দিবে, যেটা 2 ধরনের পাওয়া যায়, একটা লাইফে একবার নিতে হয় আর একটা প্রতি 5 বছর পর নিতে হয়। এতে করে কিন্তু যে ইয়ার ওয়াইজ ডিউরিং চেঞ্জ অফ সিজন এক্সারবেশন সিওপিডির রেট অনেকাংশে কমে যায়। আপনাকে ধন্যবাদ ডাক্তার আসিফ। আপনার কাছে জানবো যে কমপ্লিকেশনগুলো আসলে কী রকম হতে পারে? সিওপিডির মেইন কমপ্লিকেশন তো ফুসফুসজনিতই, যে আমরা যে বলছিলাম যে রেসপিরেটরি ফেলিয়ার, অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড বের করতে পারছে না, তখন তাকে আর্টিফিশিয়াল যন্ত্রের মাধ্যমে বাইপ্যাপ মেশিন, যেটা নন ইনভেসিভ ভেন্টিলেশন, অথবা অ্যাকিউট সিনারিওতে আইসিইউতে গিয়ে লাইফ ইনভেসিভ ভেন্টিলেশন নিতে হয়। আরেকটা ইম্পর্ট্যান্ট সমস্যা হচ্ছে সিওপিডির থেকে আপনার অনেক সময় বাতাস ফুসফুসের মধ্যে বলেছিলাম যে বেলুনের মতন, এটা ফেটে গিয়ে বুকের মধ্যে বাতাস জমে যেতে পারে, যেটা সেলফ লাইফ থ্রেটেনিং, যেটাকে আমরা বলি নিউমোথোরাক্স। অনেক ক্ষেত্রে সিওপিডি পেশেন্ট কিন্তু বিমানে ট্রাভেল করতে পারেন না, এই কারণে বড় রিস্ক রয়েছে। তারপরে আসেন যে সিওপিডি যদি পর্যায়ক্রমে বাড়তেই থাকে, সেটা কিন্তু হার্টের উপরে একটা প্রভাব সৃষ্টি করে, হার্ট ফেল করতে পারে। আমরা সাধারণত জানি যে হার্ট অ্যাটাক হয়ে মানুষের হার্ট ফেল হয়, কিন্তু এই সিওপিডির কারণে কিন্তু হার্ট ফেল হতে পারে, শরীরে পানি এসে যেতে পারে, ওনার জীবনযাপন কঠিন হয়ে যেতে পারে। আর এটা যেটা আমরা এখন দেখছি যে সিস্টেমিক রোগ হিসাবে এটা চিহ্নিত, অক্সিজেনের অভাবের কারণে রক্ত চলাচল, ব্রেনের স্ট্রোক এবং রুগীর যে ক্ষুধামন্দার সৃষ্টি হয়, তাতে ওনার যে স্বাভাবিক জীবন মানে শারীরিক গড়ন, মানে উনি ওজন কমে যায়, ওনার অবসাদ, মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, ওভারঅল অনেকগুলি জিনিস মিলে ওনার কোয়ালিটি অফ লাইফ, ওভারঅল কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হয়। স্যার, মানে যেহেতু শীতে বাড়ে, মানে শীতের এই সময়গুলোতে যারা ঝুঁকিপূর্ণ বা যারা সিওপিডিতে আক্রান্ত হয়ে গেছেন, তাদের জীবনযাপন আসলে কেমন করা উচিত? তাদের জীবনযাপন হচ্ছে যে সে চেষ্টা করবে, এই শীতে তো আমাদের ধুলাবালির পরিমাণটা বেড়ে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবে। আর শীত আসার আগেই ভ্যাকসিনটা নিয়ে নেবে, ফ্লু ভ্যাকসিন, ইউনিসগুলো নিয়ে নেবে, যাতে করে তার অ্যাটাকটা না হয়। আর যদি সামান্য অ্যাটাকও হয়, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবে। পাশাপাশি সিওপিডির ওষুধ কিন্তু সারা বছর ব্যবহার করতে হয়, সেই ব্যবহারটাকে নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু শীতের সময় অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। কিন্তু ব্যবহার কি বন্ধ করে দেয়, মানে এরকম তো বেশিরভাগ পেশেন্ট বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে যে সিওপিডির চিকিৎসাটা তো একটু ব্যয়বহুল। আমাদের দেশে তুলনায় সস্তা, বাইরে কিন্তু আরও বেশি ব্যয়বহুল। সুতরাং এই যে ইনহেলারগুলো আছে, এগুলো প্রতিটাই বেশ কস্টলি। সুতরাং একটা পেশেন্ট সারা বছর এত ফাইন্যান্সিয়াল বার্ডেন নিতে পারে না। সারা পৃথিবীতে এই ওষুধগুলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, কারণ তাতে সেই ইন্স্যুরেন্স পে করে। সেই জন্য আমাদের তো সেটা আমাদের তো ব্যক্তিগত পর্যায়ে কিনতে হয়, অনেক পেশেন্টের পক্ষে এটা সম্ভব না। যেমন একটা ভ্যাকসিনের কথাই ধরেন, আমরা যদি একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিই, সেটার দাম প্রায় 8 থেকে 10 হাজার টাকা। এটা ফ্লু ভ্যাকসিনের দাম 1 থেকে 1.5 হাজার টাকা। সুতরাং একটা পেশেন্টের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না, কঠিন। তো সেই জন্য কিন্তু আমি যেটা মনে করি, এই ভ্যাকসিনগুলো সরকারি পর্যায়ে আসা উচিত, তাহলে কিন্তু কষ্ট অনেক কমে যাবে, পেশেন্ট ভ্যাকসিন নেবে, এটা একটা দিক। ওষুধগুলোর ব্যাপারে যদি আমরা বলি যে সাবসিডাইজ যদি ওষুধ দেওয়া যেতে পারে সরকার থেকে, তাহলে কিন্তু অনেকাংশে ফাইন্যান্সিয়াল বার্ডেন কমে যাবে। সরকার যদি বাল্ক পর্যায়ে ওষুধ কেনে কোম্পানিগুলো থেকে, তাহলে কিন্তু কষ্ট অনেক কমে আসবে, এবং সে যদি রিটেল সেল করে ওখান থেকে কম পয়সায় পেশেন্ট পাবে এবং সারা বছর ব্যবহার করবে। স্যার, এক ইডিসিএল যদি সত্যিকার রোল প্লে করে, তাতে তো ওষুধের দাম অনেক কমে যায়। অবশ্যই। কারণ হচ্ছে যে এখানে তারা চাইলেই দরকারি ওষুধগুলো বানাতে পারে, অন্যদের প্রতি ডিপেন্ডেন্সি কমে যেতে পারে, এখানে দুর্নীতির যে ঘটনা সেগুলো আসলে কমে যেতে পারে। আমি শেষ প্রশ্ন স্যারের কাছে জানবো যে একেবারে দৈনন্দিন জীবনে সিওপিডি থেকে বাঁচার জন্য আমাদের আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আমি দূষণ তো আলোচনা হয়ে গেছে, আমি খুব গুরুত্ব দিব ব্যায়ামের উপরে। জি, যে নর্মাল হাঁটা,
ফুসফুসের ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। স্যার, এই ফুসফুসের ব্যায়ামের কি কোনো আসলে নিয়ম কানুন আছে এরকম? সিম্পল, আমরা স্কুল জীবনে যে পিটি করেছিলাম, আমরা অতটুক করলেই যথেষ্ট। হ্যাঁ, কেউ রোগাক্রান্ত হলে ওনার জন্য কিছু বিশেষ ব্যায়াম রয়েছে, কিন্তু ফুসফুসের বাতাস চলাচলটাকে প্রমোট করা এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুষম খাদ্য এবং শাকসবজি গ্রহণ করা, এবং যে তৈলাক্ত খাবার এগুলি অ্যাভয়েড করা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, এগুলির মাধ্যমে কিন্তু আমরা সিওপিডির থেকে অনেকখানি নিরাপদ থাকতে পারি। স্যার, 2 শব্দ যোগ করতে চান কিনা? আসিফ ভাই, অবশ্যই এগুলো তো করতেই হবে, পাশাপাশি যে অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি এসব ব্যাপারে। জানাতে হবে যে আমি তো জানি না আমার সিওপিডি আছে কিনা, কি সিমটম দেখলে আমি জানবো আমার সিওপিডি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে এই মেসেজটুকু লিফলেট আকারে যদি সবাইকে দেওয়া হয় যে আপনার সিওপিডি আছে কিনা, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সিওপিডি। যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে এখন কিন্তু মানুষ জানে আমার টিবি হয়েছে। কীভাবে জানে? প্রচারের জন্য জানে, প্রচারই প্রসার, যেটা জানে যে রক্তে কাশির সাথে রক্ত আসলে, কাশি হলে, গায়ে জ্বর আসলে, ওজন কমে গেলে টিবি হতে পারে। যেমন একটা ট্রেন্ড, যক্ষা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তিতে এটা তো প্রচারের জন্যই সম্ভব হয়েছে। আমি মনে করি সিওপিডি এর ব্যাপারে আমরা যদি প্রচার করতে থাকি এবং প্রতিদিন প্রচার করতে থাকি, একজন মানুষ অবশ্যই আমাদের সচেতন হবে, কারণ সবাই তো চায় সুস্থ থাকতে। সুতরাং সে যদি সচেতন হয়, অবশ্যই সুস্থ থাকা সম্ভব। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ফুসফুস অকার্যকর হলে আমরা কত বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়ি, কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাই আমরা যেমন বলি যে আপনার হার্ট দেখুন, লাং দেখুন, একই সঙ্গে আপনি কিন্তু আপনার ফুসফুসের কার্যকারিতা কেমন আছে সেটি দেখুন, এবং সিওপিডি সম্পর্কে আরও জানুন। আমরা সারা দিন সোশ্যাল মিডিয়ায় বিচরণ করছি, আমরা কিন্তু একটু সার্চ করে জেনে নিতে পারি যে আমি ওই ঝুঁকিতে আছি কিনা। যদি সমস্যা থাকে, যেখানে সেখানে না গিয়ে, ওষুধের দোকানে গিয়ে একটি ওষুধ না কিনে খেয়ে বা তার পরামর্শে না গিয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আপনি শারীরিক এবং আর্থিকভাবে নিরাপত্তায় থাকবেন। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।